গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 29 নভেম্বর 2024-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন্স আর তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিগুলো কভার করব। তো দেখো, আজকে তোমাদের যা যা ক্লাস হবে, সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, তারপর 9টার সময় 9 AM তোমাদের হবে ম্যাথের লাইভ ক্লাস, এবং ইংরাজির ক্লাস তোমাদের আজকে কেস স্টাডিতে 9:30 থেকে। তারপরে টপ 60 স্ট্যাটিক জিকে তোমাদের আজকে স্ট্যাটিক জিকের যেগুলো বলেছিলাম করাবো। সিলেক্টেড কিছু স্ট্যাটিক জিকে এখানে রেখেছি আমি সকাল 10:30টার সময়, অবশ্যই অ্যাটেন্ড করো ক্লাসটা। আর কেএ স্টাডিতে ডাব্লিউবিপি জিকে তোমাদের আজকে হবে, আর আরআরবি এনটিপিসি জিকে জিএস যেরকম হয় সেরকম তোমাদের 7টার সময় আজকে আমি ক্লাস নেব। তো সবকটা লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে থাকবে, ওখান থেকে জয়েন করে নিও। আর একটা অ্যানাউন্সমেন্ট, বুলেট ব্যাচে তোমাদের যে অফারটা চলছিল, যেখানে তোমরা RRB24 কুপন কোড ইউজ করে আরও এক্সট্রা 200 ডিসকাউন্ট পাচ্ছিলে, তো এই অফারটা তোমাদের 30th নভেম্বর পর্যন্ত থাকছে। এরপরে এই প্রাইসটা ইনক্রিজ হবে। তোমরা যদি জয়েন করতে চাও আরআরবি এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির জন্য বুলেট ব্যাচে, সেক্ষেত্রে 30শে নভেম্বরের মধ্যে জয়েন করে নিও। ফার্দার কোনো ইনফরমেশনের জন্য তোমরা 9593430522 এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করতে পারো। দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা দেখবো আমরা, ফাইনালে কোন দলকে হারিয়ে ভারত অষ্টম মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে? তো দেখো, এক্ষেত্রে চীন মহিলা হকি দলকে হারিয়ে আমাদের ভারত অষ্টম মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা হকি দল 2024-এর প্যারিস অলিম্পিকে রৌপ্য পদক জয়ী, অর্থাৎ 2024-এ প্যারিস অলিম্পিকে রূপোর পদক পেয়েছিল চীন। পাশাপাশি এটাও তোমাদের এখানে হয়ে গেল। তো এই চীনকে পরাজিত করে অষ্টম মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 জিতেছে আমাদের ভারত, ভারতীয় মহিলা হকি দল। ভারতের আগে 2016তেও জিতেছিল এবং আগের বছর 2023-এও কিন্তু জিতেছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024। 2024 সালের 20 নভেম্বর বিহারে হয়েছে খেলাটা, মানে ফাইনাল যে খেলাটা, এটা বিহারের রাজগীর হকি স্টেডিয়ামে হয়েছিল। আর এশিয়ান হকি ফেডারেশন এটাকে আয়োজন করেছিল। 11 থেকে 20 নভেম্বর খেলাটা হয়েছিল, আর বিহার সরকার এটা আয়োজন করেছিল। ভারত ঝাড়খণ্ডের রাঁচিতে এর আগে 2023 যেটা ভারত জিতেছিল আগের বছর 2023-এ, সেটাও কিন্তু ভারতের ঝাড়খণ্ডে হয়েছিল। এবারে যেটা হচ্ছে সেটা বিহারে হয়েছে, রাজগীরে। আর আগের বারেরটা হচ্ছে তোমার ঝাড়খণ্ডে, ঠিক আছে? সপ্তম মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি, তো সেখানেও ভারত জিতেছিল। মহিলাদের এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা, এটা প্রথম হয় 2010 সালে। আর তারপরে তৃতীয় মহিলা এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপের পর থেকে একই বছরে পুরুষ আর মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিটা হচ্ছে আর কি। দক্ষিণ কোরিয়া আর ভারত সব থেকে সফল দল এই মানে মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারা একে একে 3বার, মানে দুজনেই 3বার করে জিতেছে। তারপরে জাপান রয়েছে, যেটা 2বার করে জিতেছে। পরের প্রশ্ন, কোন দেশ জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে সাম্মানিক জেনারেল পদে ভূষিত করেছিল? দেখো, নেপাল রিসেন্টলি করেছে। তার কারণ, আমাদের নিউজ যেটা ছিল সেটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নেপালের কাঠমান্ডুতে 5 দিনের সরকারি সফরে গিয়েছিলেন। তো সেখানেই এই উপেন্দ্র দ্বিবেদীকে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল নেপালি সেনাবাহিনীর সাম্মানিক জেনারেল পদে ভূষিত করেছেন। আমরা নেপাল সম্পর্কে যদি দেখি, ভারতের 5টা রাজ্য এই নেপালের সাথে মোট 1751 কিলোমিটার সীমান্ত ভাগ করে, মানে শেয়ার করেছে আর কি, বাউন্ডারি শেয়ার করেছে। যার মধ্যে বিহার রয়েছে 726 কিলোমিটার, উত্তরপ্রদেশ 551 কিলোমিটার, উত্তরাখণ্ড 275 কিলোমিটার, পশ্চিমবঙ্গ 100 কিলোমিটার, সিকিম 99 কিলোমিটার, সব থেকে বেশি বিহারের। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের নেপালের ম্যাপ, এটা হচ্ছে চায়না, আর এই হচ্ছে আমাদের বিহার, যেটা সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার করেছে। রাজধানী নেপালের কাঠমান্ডু, মুদ্রা হচ্ছে নেপালি রুপি। আর আমরা যদি প্রধানমন্ত্রী দেখি নেপালের, তাহলে কেপি শর্মা ওলি রয়েছেন। রাষ্ট্রপতি রয়েছেন বর্তমানে রামচন্দ্র পাউডেল। নেপাল আর ব্রিটেনের চুক্তি একটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত চুক্তি, যেটা হয়েছিল 1923 সালে। তোমাদের অনেক সময় প্রশ্ন আসে নেপাল আর ব্রিটেনের চুক্তি কত সালে হয়। আর সরকারি ভাষা নেপালের হচ্ছে নেপালি। সংসদের নাম নেপালের কি? নেপালের পার্লামেন্টের নাম দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। টোটাল 275টা আসন রয়েছে নেপালের।
তারপরে 2022 এবং 2023 সালের জন্য কতজন তরুণ শিল্পীকে ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারে ভূষিত করা হবে? মোট 82 জন তরুণ শিল্পীকে ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারে ভূষিত করা হবে। আমাদের কেন্দ্রীয় সংস্কৃতি আর পর্যটন মন্ত্রী কে রয়েছেন বর্তমানে? গজেন্দ্র সিং শেখাওয়াত। তো ইনি নিউ দিল্লিতে একটা অনুষ্ঠানে 2022-23 সালের জন্য ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার প্রদান করতে চলেছেন। টোটাল 82 জন পাবে এই পুরস্কার। আর এই পুরস্কারে প্রতিষ্ঠান আমরা যদি দেখি, এটা প্রতিষ্ঠা হয়েছিল 2006 সালে। ঠিক আছে, ওস্তাদ বিসমিল্লাহ খানের নামে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারটা চালু করে। কোন সংস্থা এই পুরস্কারটা দেয় ওস্তাদ বিসমিল্লাহ খান এর নামে এই জাতীয় পুরস্কার? এটা দেয় হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি। 2006 সাল থেকে দিচ্ছে। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক আর উপজাতীয় শিল্পকলা এবং পুতুল শিল্প, এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে পুতুল শিল্পের জন্য কোন পুরস্কার দেওয়া হয়। তোমাদের যদি জিজ্ঞাসা করা তোমরা কি বলবে? ওস্তাদ বিসমিল্লাহ খানের এই পুরস্কার। তো 40 বছর বয়স পর্যন্ত তরুণ পারফর্মিং আর্ট অনুশীলন যারা করে, তাদের মধ্যে যারা উল্লেখযোগ্য অবদান রাখে তাদেরকে দেওয়া হয় এই পুরস্কার। নগদ 25,000 টাকা, তার সাথে একটা মোমেন্টো আর একটা অঙ্গবস্ত্রম, যেটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী কাপড়। এই অঙ্গবস্ত্রমটা তাহলে কোন পুরস্কারের ক্ষেত্রে দেওয়া হয়? ওস্তাদ বিসমিল্লাহ খানের পুরস্কার। 2024 আজ তাক সাহিত্যা জাগৃতি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এ সম্মানিত হয়েছে কে? গুলজার আজ তাক সাহিত্য জাগৃতি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। এবার এটা 6th এডিশন ছিল। 22 থেকে 24শে নভেম্বর 2024-এ নিউ দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে এটা দেওয়া হয়েছে। আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গুলজারকে এই পুরস্কার প্রদান করেছেন। 11 লাখ টাকা নগদ, একটা স্মারক ফলক এবং একটা প্রশংসাপত্র গুলজারকে দেওয়া হয়েছে এর জন্য। এখান থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে আমি বলে রাখবো যেগুলো পরীক্ষাতে আসার মতো, যেমন কোন উর্দু কবি 58তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন? তোমরা কি বলবে? গুলজার। গুলজার প্রখ্যাত ভারতীয় কবি, সুরকার, চলচ্চিত্র পরিচালক। মূলত হিন্দি ভাষায় রচনা করেন, তবে উর্দু গজল রচনাতেও তার কিন্তু বিশেষ কৃতিত্ব আছে। সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন 2002 সালে, পদ্মভূষণ 2004 সালে পেয়েছেন, একাডেমি পুরস্কার 2008 সালে পেয়েছেন, গ্র্যামি পুরস্কার 2010 সালে পেয়েছেন, দাদা সাহেব ফালকে পুরস্কার 2013 সালে পেয়েছেন, আর জ্ঞানপীঠ পুরস্কার 2024 সালে। যেহেতু 2024 সালে ইনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, তাই এই অ্যাওয়ার্ডগুলো আমি তোমাদের সবাইকে বলবো একটু কিন্তু দেখে রেখো গুলজার সম্পর্কে। গুলজার কত সালে উর্দু ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? 2002 সালে। গুলজার কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন? 2013 সালে। গুলজারের পরিচালিত সিনেমার মধ্যে বিখ্যাত সিনেমার নাম আঁধি। এর আগে 5টা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে গুলজার। এটা খেয়াল রাখবে, এই জন্য গুলজার সম্পর্কে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের জেনে রাখা উচিত। গুলজার কত সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন? 2004 সালে। তারপরে ব্যাংক অফ মহারাষ্ট্রের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার এমডি আর সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, নিধু সাক্সেনাকে ব্যাংক অফ মহারাষ্ট্রের ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। ব্যাংক অফ মহারাষ্ট্র একটা ভারতের পাবলিক সেক্টর ব্যাংক, এর সদর দপ্তর পুনেতে রয়েছে, হেডকোয়ার্টার। ডি কে সাথে আর ভিজি কালে এটা প্রতিষ্ঠা করেছিলেন ব্যাংক অফ মহারাষ্ট্র 1935 সালে। তারপরে কে মিস চার্ম ইন্ডিয়া 2024-এর খেতাব জিতেছে? মিস চার্ম ইন্ডিয়া এই খেতাব জিতেছে শিবাঙ্গী সমর দেশাই। শিবাঙ্গী দেশাই 22 বছর বয়সী আইনের ছাত্রী মিস চার্ম ইন্ডিয়া 2024 জিতেছেন। এটা হয়েছিল ভিয়েতনামে এই মিস চার্ম 2024-এ ইনি প্রতিনিধিত্ব করেছেন। 2024 সালে নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার বিশ্ব নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি তাদের সর্বোচ্চ জাতীয় পুরস্কার প্রদান করেছে? গায়ানা আর বার্বাডোস। দেখো, এখানে গায়ানা নরেন্দ্র মোদীকে অর্ডার অফ এক্সেলেন্স প্রদান করছে, আর বার্বাডোস করতে চলেছে অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস। এগুলো প্রধানমন্ত্রীর নেতৃত্ব বিশ্বব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে দেওয়া হয়েছে। এই অর্ডার অফ এক্সেলেন্সটা গায়ানার সর্বোচ্চ জাতীয় পুরস্কার, আর বার্বাডোসের অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস এটা হচ্ছে সর্বোচ্চ জাতীয় পুরস্কার।
তারপর 2024 সালের নভেম্বরে মিজোরামের নতুন মুখ্য সচিব কে নিযুক্ত হয়েছেন? মিজোরামের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন খিল্লি রাম মিনা। ইনি মিজোরামের নতুন মুখ্য সচিব হয়েছেন। 1993 ব্যাচের আগমত মানে অরুণাচল প্রদেশ, গোয়া, মিজোরাম আর কেন্দ্রশাসিত অঞ্চল ক্যাডারের কর্মকর্তা ইনি। মুখ্য সচিব সম্পর্কে আমরা যদি একটু জেনে নিই, মুখ্য সচিব সম্পর্কে কি কি প্রশ্ন আসে তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায়। ভারত সরকারের প্রবীণতম আইএএসকে মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়। মুখ্য সচিব কে? ইনি হচ্ছেন রাজ্য সচিবালয়, রাজ্য ভারতীয় প্রশাসনিক পরিষেবা, রাজ্য সিভিল সার্ভিসেস বোর্ড এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত সিভিল পরিষেবাগুলোর পদাধিকারী বলে প্রধান। মুখ্য সচিব রাজ্য প্রশাসন সংক্রান্ত সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুখ্য সচিবদের নিয়োগ করে থাকেন। সাধারণত সিনিয়র আইএএস অফিসারদের এই রাজ্যের মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়। নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের মতামত নিতে পারেন, তবে সেটা বাধ্যতামূলক নয়। মুখ্যমন্ত্রী মন্ত্রী বা মন্ত্রিসভার সঙ্গেও পরামর্শ করতে পারেন। তারপরে আসামের কোন জেলাটির নাম সরকারিভাবে শ্রীভূমি রাখা হয়েছে? দেখো, আসামের একটা জেলার নাম ছিল করিমগঞ্জ, যেটাকে সরকারিভাবে শ্রীভূমি নাম রাখা হয়েছে আর কি। আসাম সরকার করিমগঞ্জ জেলা আর সদর দপ্তরের নাম সরকারিভাবে শ্রীভূমি রেখেছে। নতুন নাম শ্রীভূমি জেলার সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলটিকে শ্রীভূমি, মা লক্ষ্মীর ভূমি বলে উল্লেখ করেছিলেন। জেলার সাংস্কৃতিক আর ঐতিহাসিক গুরুত্বকে সম্মান জানাতে এই নামকরণটা করা হয়েছে আর কি। আমরা যদি আসামের গঠন দেখি, 26শে জানুয়ারি 1950-এ আসাম রাজ্য হিসাবে প্রকাশিত হয় এবং রাজধানী আসামের দিসপুর। আন্তর্জাতিক সীমানা দুটো দেশের সাথে রয়েছে, ভুটানের সাথে আর বাংলাদেশের সাথে। আর 7টা রাজ্যের সাথে আসামের সীমানা রয়েছে: অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা আর মেঘালয়। জেলার সংখ্যা আসামের 31টি। সরকারি ভাষা অসমিয়া। বিধানসভার আসন রয়েছে 126টা, রাজ্যসভার 7টা আসন রয়েছে, লোকসভার রয়েছে তোমার 14টা আসন। হাইকোর্ট আসামের হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট। প্রথম রাজ্যপাল আসামের মোহাম্মদ সালেহ আকবর হায়দারি, বর্তমান রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈ, এটা আসে পরীক্ষায়, এবং বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, 15th চিফ মিনিস্টার অফ আসাম, বিজেপি পার্টির। তারপরে জল সংকটের কারণে সম্প্রতি কোন দেশ জরুরি অবস্থা ঘোষণা করেছে? স্টেট অফ এমার্জেন্সি ঘোষণা করেছে ওয়াটার শর্টেজ ইকুয়েডর। অ্যাকচুয়ালি বনে আগুন আর জল সংকট, এই দুটোর কারণেই ইকুয়েডর এই জরুরি অবস্থাটা ঘোষণা করেছে 60 দিনের জন্য। ইকুয়েডরের রাজধানী কুইটো, রাষ্ট্রপতি ড্যানিয়েল নোবোয়া, আর মুদ্রা মার্কিন যুক্তরাষ্ট্রীয় ডলার। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ। তারপরে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ডক্টর হরেকৃষ্ণ মহাতাবের 125তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধন করেছেন। হরেকৃষ্ণ মহাতাবের ডাক নাম কি? দেখো, হরেকৃষ্ণ মহাতাবের ডাক নাম হচ্ছে উৎকল কেশরী বা উড়িষ্যার সিংহ। খুব ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে এটা। উৎকল কেশরী নামে কাকে ডাকা হয় বা উড়িষ্যার সিংহ কাকে বলা হয়? তোমরা বলবে ডক্টর হরেকৃষ্ণ মহাতাবকে। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা, ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। 1946 থেকে 1950, আবার 1956 থেকে 1961 পর্যন্ত উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন ইনি, প্রাক্তন মুখ্যমন্ত্রী। ইনি ভারতের ইতিহাসের একজন বহুমুখী নেতা ছিলেন। আমরা বিভিন্ন ক্ষেত্রে এনার নাম পেয়েছি, স্বাধীনতা আন্দোলন, রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন সাহিত্যকর্মের জন্য তিনি কিন্তু পরিচিত। দেখো, এরপরে আমরা আগের দিনের হোমওয়ার্কগুলো একবার মিলিয়ে নেব। কে ঘোষণা করেন করব অথবা মরব? এটা হচ্ছে মহাত্মা গান্ধী। আর কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে? তো এখানে আমরা সুভাষচন্দ্র বসু দেখেছি 1938-এ হরিপুরা কংগ্রেসের অধিবেশনে সভাপতি হিসেবে নির্বাচিত হন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কম্পিউটারে ইমেজ ফরম্যাটে পিএনজির পূর্ণরূপ কি? আর ভারতে বিপ্লবী চিন্তাধারার জনক হিসাবে পরিচিত কে? শেষকালে এগুলো কমেন্টে আমাকে জানাও। শর্ট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করব। যারা যারা লাইভে রয়েছে তারা চেষ্টা করো 28 নভেম্বর 2024-এ যা যা প্রশ্নগুলো আলোচনা করা হয়েছিল সেগুলো কতটা তোমরা মনে করতে পারছো। দেখো, প্রথম প্রশ্ন আগের দিন কি বলেছিলাম? মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হলেন? মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? বিচারপতি ডি কৃষ্ণ কুমার। 2023 সালের জন্য শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য
ইন্দিরা গান্ধী পুরস্কারের প্রাপক কারা ছিলেন? ড্যানিয়েল বারেনবোইম এবং আলী আবু আওয়াদ। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ক্যাটাগরিতে কোন কোম্পানি গ্রিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে? কোল ইন্ডিয়া লিমিটেড। কোন দেশ জনসাধারণের মুখের আচ্ছাদনের উপর নিষেধাজ্ঞা অনুমোদন করেছে, যেটা 1 জানুয়ারি 2025 থেকে কার্যকর হবে? সুইজারল্যান্ড। ব্যবসায়িক তালিকায় ফরচুন 100 মোস্ট পাওয়ারফুল পার্সনস এর তালিকায় প্রথম স্থানে কে আছে? এলন মাস্ক। টিপিএল রেস টু গোল্ড মাস্টার টুর্নামেন্টে আন্ডার 14 বালকদের শিরোপা কে জিতেছে? প্রণয় শর্মা। অল লিভিং থিংস এনভায়রনমেন্টাল ফিল্ম ফেস্টিভ্যালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? জ্যাকি শ্রফ। কোন রাজ্য সরকার ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর দ্য সেমি অরিড ট্রপিক্স এর সহযোগিতায় পুনঃ উৎপাদনশীল কৃষি সংকলন চালু করেছে? উড়িষ্যা। প্রথম কোন ভারতীয় মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল 2024 শিরোপা জিতেছে? রাচেল গুপ্তা। 2024 বিশ্ব মৃত্তিকা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ দিল্লি। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।